আমরা কিন্তু চাই না এই সরকার খুব তাড়াতাড়ি জনগণের রসনালে পড়ে যাক, কিন্তু আমরা না চাইলেও বাস্তবতা হলো এটাই যে তারা যেভাবে চলছে খুব তাড়াতাড়ি জনগণের রোষানলে পড়তে যাচ্ছে। তারা রাষ্ট্রের মধ্যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি, ঠিক করতে পারেনি তারা, তাই তো মানুষ নির্বিচারে বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে। যে যেখানে যাকে যেভাবে পারছে গুলি করে হত্যা করছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করছে ঠুনকো অজুহাত দিয়ে। দ্রব্যমূল্য এখনো এই সরকার নিয়ন্ত্রণে আনতে পারেনি, বরঞ্চ দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আরও দাম বেড়ে গেছে। তাই তো মানুষ আজ অসহায়। গার্মেন্টস শিল্পে যে অস্থিরতা, সেই অস্থিরতা এখনো কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাই তো ঝুঁকির মধ্যে রয়েছে দেশের অর্থনীতির চাকা সচল রাখার এই অন্যতম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান। সেখানে দেখা যাচ্ছে যে তাদের অর্ডারগুলো বেহাত হতে চলেছে। স্বৈরাচার সরকারের আমলে যে সমস্ত অবৈধ মামলা হয়েছে, সেই অবৈধ মামলা থেকে রেহাই পাচ্ছে না দেশের মানুষ। তাই তো মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মতো মানুষদেরকে কারাগারে যেতে হচ্ছে। উল্লেখিত সকল বিষয়ে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা ব্যর্থ। এক্ষেত্রে তারা ব্যর্থ হলেও আসুন তাদের একটি সফলতার বিষয় নিয়ে আলোচনা করি। রাজধানীতে এক সপ্তাহে 20,000 ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এখানে খুব সফল হয়েছে। একটু ভাবুন, একটা অঙ্ক করুন তো, 20,000 ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কি জন্য ব্যবস্থা নিয়েছে তারা? সড়কে শৃঙ্খলা ফেরাতে। ঢাকার সড়কে যে বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি, সেটি আমাদের কারোরই কাম্য না। কিন্তু এগুলোর জন্য কি শুধুমাত্র ব্যাটারি চালিত রিকশাই দায়ী? অপরিকল্পিত নগরায়ন, যেখানে সেখানে স্থাপনা, ফুটপাতে যে সমস্ত দোকানগুলো বসে, এগুলোর কি কোনো দায় নাই? যাই হোক, 20,000 ব্যাটারি চালিত রিকশা বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এখানে আমাদের অঙ্কটা হলো যে 20,000 ব্যাটারি চালিত রিকশা মানে 20,000 মানুষেরকে কর্মহীন করা হয়েছে, তাদের রুজি রুটি কেড়ে নেওয়া হয়েছে। শুধু কি তাই, এই 20,000 লোকের যে পরিবার রয়েছে, যদি গড়ে প্রত্যেকটি পরিবারে 5 জন করে সদস্য ধরা হয়, তাহলে দেখা যাবে যে 20,000 পরিবারে প্রায় 1 লক্ষ মানুষ রয়েছে। এই 20,000-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে 1 লক্ষ মানুষের মুখের রিজিক কেড়ে নেওয়া, তাদের রুজি রুটি কেড়ে নেওয়া। তাহলে এদের কেন পুনর্বাসন করা হয়নি? এখনো পর্যন্ত জানতে পারিনি যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এই যে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা, এরা তো এই দেশের জনগণ। এরা এই দেশের যে ক্রান্তিকাল ছিল, সেই ক্রান্তিকালে তাদের ভূমিকা ছিল কি? অর্থাৎ বিগত যে গণ অভ্যুত্থান হলো, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছিল, সেখানে কি তাদের ভূমিকা ছিল? আসুন দেখি তাদের কি ভূমিকা ছিল সেখানে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর শিকদার, উত্তর রঘুনাথপুর বাড়ি। আমি থাকি ঢাকায় দীর্ঘ 22 বছর। ওখানে ছেলে মেয়ে নিয়ে আর কি ওখানে থাকি। মধ্যবাড্ডা শাহাবুদ্দিন মোড় হলুদ বাড়ি, ওইখানেই থাকি। কিন্তু এরপরে যখন গন্ডগোল হয়, 20 তারিখ আমার ছেলে রিক্সা নিয়ে গেছিল, অনেক গুলি হইতেছে। এরকম সময় বিজিবিরা ছাদের উপর থেকে আমার ছেলের গুলি করছে। গুলি করার পরে আমি শুনিয়ে গেছি, যার পরে সে দেখা যায় দেখি খালি শুধু রক্ত আর রক্ত। পরে জুতা জোড়া দিয়া আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে হসপিটালে গেছি। আমি যাইয়া দুই তিনটা হসপিটালে যেয়ে পাইনি। পরে ওদেরকে ফোন দিলাম, যাই দিয়ে মুগদা হসপিটালে ওনারা চিকিৎসা করতেছে। ডাক্তার এসে বলতেছে আপনার রুগী নাই, রুগীর গার্জিয়ান না। সুমন নামের ছেলেটা আমার বলতেছে কাকা। ফ্যাসিস্ট গভর্নমেন্ট থাকতে এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন তারা আন্দোলন করেছিল, তখন তারা সংগ্রাম করেছিল, পেটের দায়ে তারা রাস্তায় নেমেছিল। তারপরে কিন্তু ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাদেরকে রাস্তায় চলার অনুমতি দিতে বাধ্য হয়েছিল। ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন তাদের কাছে হার মেনে তাদেরকে রাস্তায় চলতে দিতে বাধ্য হয়েছিল, তাহলে এই গণ অভ্যুত্থানে তাদের যেখানে সরাসরি প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, গণ অভ্যুত্থানে এই রিক্সা শ্রমিকরা জীবন দিয়েছে,
তাহলে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, তাদের ভূমিকা তো গুরুত্বপূর্ণ, তাদের যে ত্যাগ সেটি তো অন্য কারোর চাইতে কোনো অংশে কম নয়। তাহলে আজ যে তাদের কোনো প্রকার পুনর্বাসন ছাড়া তাদেরকে মুখের যে রিজিক, তাদের পরিবারের যে রুটি রুজি সেটি কেড়ে নেওয়া হলো, তাহলে এই লোকগুলো কি বলবে? তারা কি বলবে না যে হায় রে, সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টই তো ভালো ছিল, এই গণ অভ্যুত্থান করলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, তার পরবর্তীতে যে সরকার আনলাম সে তো আমাদেরকে একেবারে আমাদের পেটে লাথি মারলো, তাহলে পূর্বের গভর্নমেন্টই তো ভালো ছিল, এটা কি তারা বলবে না? অতএব এদের যদি পুনর্বাসন ছাড়াই এদের রুটি রুজির উপর আঘাত করা হয়, তাহলে এরা এটা বলতে বাধ্য হবে যে স্বৈরাচার ফ্যাসিস্ট গভর্নমেন্টই ভালো ছিল। ফলশ্রুতিতে দেখা যাবে, শোনেন, একটা গণ অভ্যুত্থান কখন সফল হয় জানেন? এই যে যারা আজ গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে সারা দেশটা চষে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গা বাণিজ্য করছে, বিভিন্ন জায়গা হম্বিতম্বি করছে, এদের শুধু একক প্রচেষ্টায় কিন্তু গণ অভ্যুত্থান সফল হয়নি। একটি গণ অভ্যুত্থান সফল করতে হইলে শ্রমিক, যারা মজদুর রয়েছে, তাদের যখন উপস্থিতি, তাদের যখন স্বতঃস্ফূর্ত সমর্থন এবং তারা যখন নির্দ্বিধায় ভয় কাটিয়ে তারা যখন অংশগ্রহণ করে, তখনই কেবল গণ অভ্যুত্থান সফল হয়। এদেরকে বাদ দিয়ে কোনো গণ অভ্যুত্থান সফল হয়েছে এমন কোনো নজির রয়েছে যে এই শ্রেণী পেশার মানুষদেরকে বাদ দিয়ে এই শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে নাই? কোনো গণ অভ্যুত্থান কি হয়েছে? আমাদের দেশে যে সকল গণ অভ্যুত্থানগুলো হয়েছে তাতে এদের সক্রিয় ভূমিকা রয়েছে, এদের অংশগ্রহণের মাধ্যমেই গণ অভ্যুত্থান সফল হয়েছে। অতএব এদের পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি এদের রুটি রুজির পর আঘাত করা হয়, তাহলে তার ফল কিন্তু এই দেশের জন্য, এই দেশের সরকারের জন্য, আপামর জনসাধারণের জন্য ভালো হবে না। আল্লাহ হাফেজ।